যে জীবনের প্রধান বৈশিষ্ট্য, এগুলো সম্বন্ধে পড়ছিলাম যে একটা জীবের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, ঠিক না? জনন, বিপাক, বিপাকের মধ্যে আবার তফাৎ ছিল, ঠিক আছে। তারপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস পড়েছিলাম, আহ খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি জীবের কিভাবে সৃষ্টি হয়েছে, ঠিক না? পৃথিবীতে যে প্রাণের সৃষ্টি কিভাবে হয়েছে এটা আমরা সুন্দর করে ধাপে 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 পড়েছিলাম, ঠিক তো? বুঝে গেছিস সব? ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তারপরে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি জীব বৈচিত্র্যের উৎস, ঠিক আছে। কি বলবো আমরা? বলবো জীববিদ্যা নিয়ে একটু আলোচনা করব, জীববিদ্যা জিনিসটা কি। তারপর জীবনবিদ্যা, জীবনবিদ্যার বিভিন্ন শাখাগুলো পড়বো। ট্যাক্সোনমির আগে থেকে আমরা আজকে পড়বো, ঠিক আছে। আচ্ছা, দেখ দেখ, বই বন্ধ করে দে, বই বন্ধ করলে স্কেলটা উঠে কিন্তু মারবো, ঠিক আছে। আমার সাথে বই বন্ধ করতে বলছি তো। দেখ, প্রথম যে টপিকটা থাকবে সেটা হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য মানে কি? আমাদের আশেপাশে যতগুলো আহ আলাদা আলাদা প্রজাতির যখন জীব দেখি, ঠিক আছে, যেমন কুকুর, বিড়াল, তোর ছাগল, এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের প্রজাতি। বিভিন্ন ধরনের প্রজাতির মধ্যে তো আলাদা আলাদা তফাৎ আছে। সবার কি গঠন একই আছে? খরগোশের গঠন আর ছাগলের গঠন কি একই আছে? গঠন, আচরণ সবকিছু একই আছে, মানে আলাদা আছে, ঠিক কিনা? হ্যাঁ, কালারটা একই আছে। ওরকম জীবের বিভিন্ন ধরনের এই যে বৈচিত্র্য মানে কি বলতো? পার্থক্য, ঠিক আছে। তো কিছু মানে পার্থক্য, বিভিন্ন জীবের বিভিন্ন পার্থক্য তো আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু একই প্রজাতি, যেরকম মানুষ, যেরকম ছাগল, প্রত্যেকটা ছাগল কি একই রকম? প্রত্যেকটা গরু কি একই রকম? ওখানেও প্রজাতির মানে বিভিন্নতার ভাগ আছে, মানে পার্থক্য আছে, ঠিক আছে। তো জীব বৈচিত্র্যের উৎস হচ্ছে কি, যে কোনো স্থানে কি আছে দাদা, কোন একটি স্থানের সামগ্রিক জিন ও প্রজাতি ও বাস্তুতন্ত্র সমূহকে একত্রে ওই স্থানের কি বলা হয়? জীব বৈচিত্র্য বলা হয়। কি বলা হয়? আর পৃথিবীর এই যে জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য অন্যতম যে এই যে আলাদা আলাদা কেন হচ্ছে আমি বললাম না, যে একই প্রজাতির মধ্যে, বুঝতে না পারলে আমাকে বলবি কিন্তু, ঠিক আছে। তুই কথাটা বললে আমাকে একটু হাত করলি তুই আমাকে, যখনই বুঝতে পারবি না আমাকে বলবি, কোনো টেনশন নাই। ক্যামেরা আছে, ক্যামেরা আছে, কোনো যায় আসে না, যেরকম আগে আছে ওরকম এখন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ছবি না আসুক, আমি আমার কথা আসলে হবে, ঠিক আছে। কেন আসছে না? টাইমটা উঠছে, যাই হোক। তো আমি এখন বলি যে কি বললাম, যে কোন একটি স্থানের সামগ্রিক জিন, জিন মানে কি রে? জিন মানে পরে বুঝাবো, এখন বুঝাবো না, ঠিক আছে। প্রজাতি, বাস্তু সঙ্গে একই ওই স্থানে বলা হয় জীব বৈচিত্র্য। বৈচিত্র্য মানে কি? এই যে বিভিন্নতা, তুইও মানুষ, তুইও মানুষ, তুই দেখতে কিরকম, ও দেখতে কিরকম, এই যে বৈচিত্র্য, একই প্রজাতির যে আলাদা আলাদা বৈচিত্র্য, বুঝতে পারছি ব্যাপারটা? এটাই হচ্ছে বৈচিত্র্য, ঠিক আছে। তো জীব বৈচিত্র্যের অন্যতম প্রধানত তোর উৎস হচ্ছে কি বলতো? প্রকরণ বা ভেদ। এবার আমাকে জানতে হবে প্রকরণ বা ভেদ জিনিসটা কি, ঠিক না? জীব এই যে একই প্রজাতির বিভিন্ন বিভিন্ন বৈচিত্র্য দেখতে পাচ্ছি আমরা, তো এই যে প্রকরণ বা ভেদ জিনিসটা কি, এটা আমাকে বুঝতে হবে, ঠিক কিনা? প্রকরণ, প্রকরণ হচ্ছে কি তোর কি হবে? আকার, দাঁড়া, হ্যাঁ, কোন প্রজাতির প্রতিটি জীবের মধ্যে আকার, আয়তন, আচরণগত, গঠনগত এবং বংশগত ভাবে সঞ্চালনশীল পার্থক্য বৈশিষ্ট্য দেখা যায়, তাকে বলা হয় প্রকরণ। মানে কোন একটা প্রজাতি আছে, বা ধরনের মানুষ বা কুকুর বা ছাগল, যে কোনটা প্রজাতি দেখতে পারিস, ওদের মধ্যে আকার, আকার মানে কি? কিরকম দেখতে, আয়তন মানে কত বড় না ছোট, আচরণ, ঠিক আছে, আচরণ, ঠিক আছে, আচরণ, তারপর গঠনগত, বংশগত ভাবে যে সঞ্চালনযোগ্য পার্থক্য সূচক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মানে পার্থক্য দেখতে পাচ্ছিস না, প্রত্যেকটা মানুষকে একই রকম দেখতে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমাদের বোঝা যায়, কি বলতো? তোরা উপরওয়ালাকে মানিস? মানিস তো? উপরওয়ালাকে সবাই মানে, ভগবান আল্লাহ একটা মানিস তো? আল্লাহর কি কেরামতি বল, পৃথিবীতে
এতগুলো মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, ঠিক আছে? তো একটা জিনিস ভাব, তোকে যদি পুতুল বানাতে দেয়, ঠিক আছে, কটা তুই সেম টু সেম পুতুল বানাতে পারবি? 10টা, 20টা, মানে আলাদা আলাদা কটা পুতুল বানাতে পারবি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 100টা, 200টা, 500টা, 600টা, 1000টা দেখবি, তারপরে একই হয়ে যাবে। আলাদা আলাদা 1000টা বানাতে পারবি, তারপরে দেখবি একই হয়ে যাবে। আর পারছিস না তুই, তোর দ্বারা সম্ভব না। কিন্তু উপরওয়ালা ভগবান আল্লাহ এমন কি তৈরি করেছে যে প্রত্যেকটা মানুষের ফেস আলাদা। এটা বিশ্বাস করা যায় না যে আছে কেউ উপরে বসে যে ফেস গুলো আলাদা করছে, ঠিক কিনা বল? ও কি আছে বলতো? এখনো প্রতিনিয়ত মোবাইলে দেখা যাচ্ছে পপুলেশন বাড়ছে, দেখাছিলাম একদিন, প্রতিটা জন্ম হচ্ছে, সবাই কিন্তু ফেস আলাদা। মানুষ আর উপরের মধ্যে এটাই তফাৎ, ভাবতে পারছিস? আছে ভগবান, আছে একজন আছে বসে যে ফেসের নকশা করছে, বসে বসে নকশা করছে, আর বলছে হ্যাঁ এরকম দেখতে হবে, আর এরকম দেখতে হবে। কি ক্লু? না না না, দেখ তো ওগুলো যাই হোক, শোন, হলো এটা কথা। তো কি আছে, ফুলের বীজ দিবি আমাকে, দিবি কোন টেনশন নাই। দেখ শোন, তাহলে এগুলো বুঝতে আমার কথাটা। তো এই যে জিনিসগুলো হচ্ছে কেন, ভেদ বা প্রকরণের ফলে হচ্ছে, ঠিক আছে? তো এই যে ভেদ বা প্রকরণ কেন হয়, কারণটা কি? 1 নম্বর কারণ হচ্ছে জনন। 1 নম্বর কারণ হচ্ছে জীব কি করছে, তার একটা জীব কি করছে জন্মের সময় পৃথক চারিত্রিক, মানে চরিত্র আলাদা, পৃথক চারিত্রিক বৈশিষ্ট্য গ্যামেটের মিলন হয়। ধরে নে একটা জীব আছে, স্ত্রী জীব আছে, একটা পুরুষ জীব আছে, দুজনের চরিত্র কিন্তু আলাদা। পৃথক চারিত্রিক জীবের কি হয়, জন্মের ফলে একটা নতুন অপত্য জীবের যে সৃষ্টি হয়, ওটা ফলে আলাদা জীব হয়। এভাবে তো ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় না, এভাবে তো ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়। তোর চরিত্র আলাদা, তোর যার সাথে তোর হবে, তোর জনন হবে, তার চরিত্র আলাদা, একটা নতুন ধরনের চরিত্র বহিঃপ্রকাশ হবে, ঠিক আছে? এটা জনন। তারপর হচ্ছে কি বল, মিউটেশন। মিউটেশন জিনিসটা কি বলতো? মিউটেশন মানে হচ্ছে যে হঠাৎ করে যদি কোনো পরিবর্তন হয়, হঠাৎ করে যদি কোনো আকস্মিক জিনের, শুনলে, হঠাৎ করে যদি আকস্মিক কোনো জিনের পরিবর্তন হয়, সেটাকে আমরা কি বলবো, মিউটেশন বলবো, ঠিক আছে? কি বলবো? আচ্ছা, এই প্রথম এই যে বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য প্রথম কি আবিষ্কার করেছিল বলতো? সেটা হচ্ছে বিজ্ঞানী ওয়াল্টার রজেন। প্রথম বিজ্ঞানী ওয়াল্টার রজেন প্রথম বায়োডাইভার্সিটি প্রথম কথাটা বলে, মানে ওই কথাটা ও আবিষ্কার করে। তো এই যে ভেদ, হ্যাঁ হয়ে গেল, তুই ওর মতো হতে পারবি। দেখ শুন রে, তো শুন রে, তো এই যে ভেদ বা প্রকরণ কেন হচ্ছে, জননের ফলে প্রকরণ হচ্ছে তো জননের ফলে নতুন নতুন মানুষ, নতুন নতুন জীবের উৎপত্তি হচ্ছে, নতুন নতুন আলাদা বিভিন্ন ধরনের জীব উৎপন্ন হচ্ছে। তোর মিউটেশন মানে কি, আকস্মিক কোন জিনের মধ্যে যদি হঠাৎ করে পরিবর্তন হয়, ধরনের কারো বাচ্চা, একটা ছাগলের বাচ্চা এমন হলো যে বিভিন্ন রকম আলাদা দেখতে হয়ে গেলো, মানে হঠাৎ করে যদি পরিবর্তন হয় সেটা মিউটেশন বলবো। তারপর হচ্ছে বিচ্ছিন্নতা, তারপর হচ্ছে কি তোর কি প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন কথাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোর ডারউইনের কথা এটা, ঠিক আছে? প্রাকৃতিক নির্বাচন জিনিসটা কি? তুই এই পরিবেশে আছিস, ভালো করে বুঝবি, তুই এই পরিবেশে আছিস, ঠান্ডার সময় কি পরছিস, সোয়েটার পরছিস, গরমের সময় পাতলা ফ্রক পরছিস, তো ওরকম যে মেরু ভালুক গুলো আছে, মেরু ভালুক কোথায় থাকে বলতো? পৃথিবীর উত্তর মেরুতে থাকে। আর থাকে তো ওদের দেখবি যে প্রচন্ড বড় বড় রুয়া থাকে না, কেন? হ্যাঁ, কত কেন বলতো? কেন কেন থাকে বলতো? যেরকম ব্যাং, শীতের সময় ব্যাং দেখতে পাচ্ছিস, ওরা শীত ঘুম দেয়, 6 মাস ঘুমিয়ে থাকে ওরা, ব্যাং, কোন ব্যাং গুলো, জানিস তো? আরে দেখবি হ্যাঁ ও মানে নিচের রক্ত সঞ্চালনটা খুব কম করে দেয়, এবং এক জায়গায় 6 মাস ও ঘুম পায়, জায়গায় আমরা শীত ঘুম বলবো।
কি বলবো, ঠান্ডার সময় বেরোতে পারে না ব্যাঙ। দেখেছিস কোন ব্যাঙগুলো খেতে খেতে ব্যাঙগুলো দেখেছিস কোনোদিন? ঠান্ডার সময় দেখতে হবে না। কি আরে এইটার গল্প সবার সাথে কানেক্ট আছে, বুঝতে পারলি? 8, 9 এরকম করে কানেক্ট আছে একে অপরের সাথে। ঠিক আছে, তো সাপ, ব্যাঙ, মেরু ভাল্লুক এরা কি করে গর্তের ভিতরে শীত ঘুম নেয়। ঠিক আছে, তো আমি আমি বলছি যে, তো আমার কথা হচ্ছে জীব কিনা, জীব বেঁচে থাকার জন্য যে নিজের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসে। কি পরিবর্তন নিয়ে আসে বলতো? ধরেন এই যে মেরু ভাল্লুক গায়ে দেখবি এত তো বড় বড় লোম, তবে ওখানে তিমি থাকে না, কি বললাম কি নাম, প্যাঙ্গুইন। এদের শরীরের চামড়া যে এত বড় পুরু, কেন হয়েছে বলতো? ওই পরিবেশে ও বেঁচে থাকার জন্য, ওই পরিবেশে টিকে থাকার জন্য। তো যে টিকে থাকতে পারবে না ও দেখি মারা যাবে। বল বল। মেরু ভাল্লুকের তার গান 25 কিলোমিটার দূরে, এটা কেন হয়েছিল? 25 দেখ না, মেরু ভাল্লুক না, মেরু ভাল্লুক না, অন্য একটা প্রাণী ছিল, আমার ঠিক মনে আছে। এইটা আমি একটা প্রাণীর নাম বলেছিলাম। ও যদি এখান থেকে 25 কিলোমিটার যদি হয় কিনা, সেখান থেকে শুনে নেবে, ঠিক তো? আমাদের থেকে ফের বিড়ালটা আছে না, বিড়ালের ফের সময় ক্ষমতাটা বেশি, জানিস তো? এখানে তুই মাছ রাখ, ও বুঝে নেবে মাছ আছে এখানে, তুই বুঝতে পারবি না। আরে পাগল, স্যান্ডের সঙ্গে ওদের ক্ষমতাটা প্রচুর থাকে। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ আর হ্যাঁ, তো আমরা নিজের টপিকে আছি। ঠিক আছে, দেখবে তো প্রাকৃতিক নির্বাচন কথাটার অর্থ হচ্ছে প্রকৃতি তোকে, তুই যদি এই প্রকৃতির সাথে বেঁচে থাকিস, মানে প্রকৃতির সাথে সামঞ্জস্য হিসাবে চলিস, তাহলে প্রকৃতি তোকে নির্বাচন করবে, না হলে তোকে করবে না বা মারা যেতে হবে। এরকম অনেক আছে যে প্রকৃতির সাথে মানিয়ে নিতে পারছে না। ঠিক আছে, তাকে আমরা কি বলবো? যদি তাহলে কি হবে, তোকে নির্বাচন করবে না। এটা হচ্ছে তোর কিরে প্রাকৃতিক নির্বাচন। তারপর বিচ্ছিন্নতা, কিরে বিচ্ছিন্ন, একই প্রজাতির জীবেরা অনেক সময় ভৌগোলিক বাধা যেরকম দ্বারা জনগত ভাবে পড়লে বিচ্ছিন্ন মানে আবির্ভূত হয়, বিভিন্ন দিকে চলে যায়। ঠিক আছে, আমরা জন বললাম, মিউটেশন বললাম, বিচ্ছিন্ন বললাম, প্রাকৃতিক নির্বাচন করলাম। তারপরে এই যে শুনলে জীব বৈচিত্র্যের ব্যাপকতা। ঠিক আছে, জীব বৈচিত্র্যের আচ্ছা দেখ, আজ পর্যন্ত ভালো করে বুঝবি, হ্যাঁ, জানার বিষয় আছে। আজ পর্যন্ত আমাদের পৃথিবীতে 1.7 থেকে 1.9 মিলিয়ন জীব আবিষ্কৃত হয়েছে। 1.7 থেকে 1.9 মিলিয়ন জীব, মানে প্রজাতির নামকরণ, তার সবকিছু কোন কি আছে না আছে, আজ পর্যন্ত নামকরণ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ প্রজাতি আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, মানুষ, বিড়াল, কুত্তা, বিলাই, সাপ, যত আছে, কত রকমের, কত বিলিয়ন, মিলিয়ন, কত মিলিয়ন, 1.7 থেকে 1.9, অ্যাপ্রক্স ধরে 1.9। আর শুন, এটা হচ্ছে তোর গোটা পৃথিবীতে যদি মানে 100টা তোর জীব থাকে, 100 প্রকারের জীব থাকে, তার মধ্যে মাত্র 15% জীব আবিষ্কার করতে পেরেছে। মানে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ এই জীব হচ্ছে ওই 1.9 মিলিয়ন, মাত্র কত, 15%। বাকি 85% আমরা হয়তো দেখিও নি, আমরা জানিও না, আমরা নামও দিনি, কিন্তু আছে। কোথায় আছে বলতো? এখানে তুই দেখতে পাচ্ছিস এখানে সবকিছু কোথাও আছে, কিন্তু সমুদ্রে কে দেখেছিস? সমুদ্রে কত কত ভিতরে কত জীব আছে, বড় বড় গাছ আছে, বড় বড় জীবরা ঘুরে ফেরা করছে জানিস সমুদ্রে। এবার এই যে মাটির পাতালের ভিতরে ওখানেও জীব আছে, আমরা জানি না। ওই বললাম না 1.9 মিলিয়ন জীব আমরা জানি যে এখানে তোর জীব আবিষ্কৃত হয়েছে, মানে একটা খাতায় লিপিবদ্ধ হয়েছে যে এই জীবটা এটা, এটা জীবটা এটা। আমরা তো জীব সম্বন্ধে পড়ছি না, হ্যাঁ জীব সম্বন্ধে পড়ছি, এই জীবটা হচ্ছে আমরা 1.9 মিলিয়ন জানি, ওটা হচ্ছে 15%। বাকি 85% আমরা জানি না রে বাবু। হ্যাঁ তো চলে যাবি, সমুদ্রে যাবি, সমুদ্রের ভিতরে কত গর্ত আছে জানিস? গর্তের ভিতরে এমন জায়গা আছে যেখানে সূর্য আলো জীবনে পৌঁছায় না, ওখানে জীব আছে। ঠিক আছে, এমন এমন জীব আছে। আরে অক্টোপাস, ক্যাকড়া এগুলো তো আছে রে, বুঝতে পারলি? তো শুনবি,
তো প্রথম যখন আমরা পৃথিবীতে মানে পৃথিবী আবিষ্কার হয় তখন জীবের উৎপত্তি হবে না, প্রথম কার বেশি ইম্পর্টেন্স ছিল বেশি বলতো, সেটা হচ্ছে কার বলতো, ব্যাকটেরিয়ার। কি রে প্রথম কি হয়েছিল, ব্যাকটেরিয়া। কি রে 1.9 মিলিয়নের মানে প্রথম যেটা জীবটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ 1 নম্বরে ব্যাকটেরিয়া তো আবিষ্কার হয়েছে। ঠিক আছে, তো দেখ এবার এরপরে কি আছে যে জীব বোঝের ব্যাপকতা বললাম আমরা। তারপরে আচ্ছা হ্যাঁ এই যে এটা আমরা করবো পরে, ঠিক আছে। এই যে 1.9 মিলিয়ন আছে কিনা, এদের যে সন্ধান পাওয়া গেছে, মনোরা ব্যাকটেরিয়াকে আমরা কোন প্রজাতি বলবো, মনোরা, ছত্রাক, প্লান্টি মানে কি উদ্ভিদ আর শৈবাল, অ্যানিমিলিয়া হচ্ছে স্থানীয় পাই, সরীসৃপ, এগুলো সম্বন্ধে আমরা মানে যখন ট্যাক্সোনমির প্রাণীবিদ্যা পড়বো কিনা, প্রাণী সম্বন্ধে পড়বো তখন পড়বো, এখন কি করছি না। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে জীববিদ্যা সম্পর্কে। ঠিক আছে, জীববিদ্যা, জীবন। ঠিক আছে, তো এই জীববিদ্যা বা বায়োলজি কথাটা, এই যে বায়োস, বি আই ও এস, বায়োস, বায়োস কথাটার মানে কি বলতে পারবি? বায়োস কথাটার মানে হচ্ছে কি, আরে বায়োলজি। ঠিক আছে, বায়োলজি। ঠিক আছে, এই বায়োস কথাটার মানে হচ্ছে জীবন। কি রে জীবন। ঠিক আছে, আর লজি, লজি কথাটার অর্থ হচ্ছে কি বলতো, জ্ঞান। কি রে জ্ঞান, মানে জীবন বিজ্ঞান নাকি জ্ঞান, লজি। দেখবি যে অনেক ধরনের ইয়ে আছে, যে হিটালজি, সেটালজি, হিটালজি, লজি মানে কথা হচ্ছে কি জ্ঞান। ঠিক আছে, বুঝতে পারলি? তো এই বায়োলজি প্রথম কথাটা যে লোকটা আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে এরকম তো আমরা বলি লামার্ক। কি বলি, লামার্ক, কিন্তু পুরো নামটা হচ্ছে কি বলতো, জ্যা ব্যাপটিস্তে লামার্ক। জ্যা ব্যাপটিস্তে লামার্ক। ঠিক আছে, তো বায়োলজি প্রথমটা কে, কথাটা প্রথম কে আবিষ্কার করেছিল, জ্যা ব্যাপটিস্তে প্রথম এটা প্রচলন করে। তোদের মানে কি না কিছু বলার নেই, আর কি বলবো। এই যে এটা আসলে ঝামেলা করছে। ঠিক আছে, এরপর হচ্ছে এরপর আমরা পড়বো জীববিদ্যা পাঠের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা জীববিদ্যা কেন পড়বো, আমার উদ্দেশ্য কি, ঠিক আছে, কেন পড়বো। আচ্ছা এটা বইয়ে পড়ে নিবি। ঠিক আছে, জীববিদ্যা পাঠের লক্ষ্যটা। এরপরে দেখ নানা স্তর দৃষ্টিকোণ থেকে, এরপর জীববিদ্যার বিভিন্ন শাখা। এই যে জীববিদ্যা আছে কিনা, তেরি মেরি জীববিদ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করবো। জীববিদ্যা ইংলিশে কি রেখে বলতো, বায়োলজি। ঠিক আছে, একটা হচ্ছে কি উদ্ভিদ বিদ্যা, মানে গাছ গাছড়া সম্বন্ধে, আর হচ্ছে কি প্রাণীবিদ্যা। ঠিক আছে, প্রাণীবিদ্যা কি জুলজি, একটা হচ্ছে বোটানি। ঠিক আছে, একটা হচ্ছে জুলজি, একটা বোটানি, ইংলিশে তো বলে দিলাম। হ্যাঁ, তো বোঝা গেল কি। তো জীববিদ্যার দুটো শাখা, একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা, একটা প্রাণীবিদ্যা। ঠিক আছে, আচ্ছা। তো এই জীববিদ্যার কিনা এখানে কিন্তু এই যে আমি যে কথাটা বলতে যাচ্ছি সুন্দর করে বুঝবি তোরা। হ্যাঁ, তো জীববিদ্যার দুটো শাখা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা হলো। উদ্ভিদবিদ্যা বিজ্ঞানের শাখার মতো জীববিদ্যারও প্রধান দুটি শাখা আছে, একটা বিশুদ্ধ জীববিদ্যা, একটা হচ্ছে কি ফলিত জীববিদ্যা। একটা বিশুদ্ধ জীববিদ্যা, একটা ফলিত জীববিদ্যা। ঠিক আছে, তো এই ফলিত জীববিদ্যার কয়েকটা ভাগ আছে, এটি আমাদের সুন্দর করে পড়তে হবে। সবাই একটু মন দিয়ে শুনবে কিন্তু। এই ফলিত জীববিদ্যার কয়েকটা শাখা আছে, যেরকম জৈব রসায়ন, সবটি টপিক কিন্তু এগুলো কিন্তু বলে দিচ্ছি চাকরির পরীক্ষাও আসে। যেরকম অর্নিথোলজি কার সাথে সম্পর্কযুক্ত, অঙ্কোলজি কার সাথে সম্পর্কিত, সেরিকালচার কার সাথে, এটা আমি ডিটেলস একটু বলে দিচ্ছি, তোরা সুন্দর করে বুঝে নিবি। ঠিক আছে,
যেরকম জৈব রসায়ন, জৈব রসায়ন মানে কি, বিজ্ঞানের এই শাখায় আমরা কি পড়ছি বলতো, জীববিদ্যার বিভিন্ন শাখাগুলো, আমাদের জীবন বিজ্ঞান যে পড়বো কিনা, জীবন বিজ্ঞানের যে শাখাগুলো আছে, জীবন বিজ্ঞান কিন্তু অনেক ভাষার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। তো একটা হচ্ছে কি জৈব রসায়ন, এটা বিজ্ঞানের যে শাখায় জৈব অণুগুলোর গঠন, সংশ্লেষ, কার্যপদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়, সেটা হচ্ছে কি জৈব রসায়ন। মানে আলাদা একটা বই আছে জৈব রসায়ন সম্পর্কে, সেখানে কি করা হয়, এই জীবের কি হয়, জৈব অণুগুলোর যতগুলো জৈব অণু আছে তাদের কি হয়, গঠন, সংশ্লেষ এবং কার্য পদ্ধতি সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়, ঠিক আছে। কি কি আলোচনা করা হয়, অণুগুলি যে যে জৈব অণুগুলো আছে, অণুগুলোর গঠন, সংশ্লেষ এবং কার্যপদ্ধতি আলোচনা করা হয়। এটা সে বইটার নাম হচ্ছে কি বায়োকেমিস্ট্রি, কি সাবজেক্ট বায়োকেমিস্ট্রি। তারপর হচ্ছে আণবিক জীববিদ্যা, মানে মলিকুলার বায়োলজি, যাকে বলবো আমরা আণবিক জীববিদ্যা বা মলিকুলার। এটা জীবকোষের বিভিন্ন অণু, জীবকোষ যে আছে, কোষ আমরা পড়ছিলাম না, বুঝলাম তো, এই যে কোষের বিভিন্ন অণুর গঠন এবং কার্যপদ্ধতি এই শাখায় আলোচিত হয়েছে। এই যে বিভিন্ন ধরনের গঠন, মানে কোষটা সম্পর্কেই, ঠিক আছে, এলাকা আমরা কি বলবো, মলিকুলার বায়োলজি। তারপর মলিকুলার বায়োলজি মানে আণবিক জীববিদ্যা, আণবিক মানে জীবকোষের অণুর বিভিন্ন অণুর গঠন এবং কার্যপদ্ধতি এই শাখায় আলোচিত, মানে যে জীবের যে কোষ আছে কিনা, কোষ সম্বন্ধে ব্যাপারটা বোঝানো হয়। তারপর হচ্ছে কি অনাক্রমতা, তারপর হচ্ছে কি ইমিউনোলজি, ঠিক আছে, বিজ্ঞানের যে শাখায় প্রাণীদের অনাক্রমতা বা রোগ ক্রমণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে অনাক্রমতা মানে কি বলতো, ইমিউনিটি পাওয়ার। তোর জ্বর হচ্ছে, নিজে নিজে সেরে যাচ্ছে, তোর শরীরের ভিতরে কি ওষুধ আছে, হ্যাঁ ওষুধ আছে, যে কিছু হচ্ছে ওর তাকে বলা হয় ইমিউনিটি পাওয়ার। তোর সর্দি হচ্ছে, হ্যাঁ তোর সর্দি হচ্ছে, তোর সর্দিটা নিজে নিজে কমে যাচ্ছে, কারণ কি, তোর ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং আছে, বুঝতে পারলি। এটাকে আমরা কি বলবো, অনাক্রমতা। অনাক্রমতা যে আলোচনা করা হয় তাকে ইমিউনোলজি বলা হয়। তারপর হচ্ছে বংশগতি বিদ্যা, মানে জীবের যে বংশ, ইয়ার বাচ্চা হয়, ইয়ার বাচ্চা, বাচ্চার বাচ্চা, এগুলো যে বংশের বৈশিষ্ট্য সঞ্চালন একটার পর একটা হচ্ছে যে বংশ নিয়ে, এটা হচ্ছে কি বংশগতি বিদ্যা। তারপর হচ্ছে কলা বিদ্যা, বিজ্ঞানের এই শাখায় কলার গঠন, কলা মানে কি, আমাদের শরীরে যে কলা, বিভিন্ন ধরনের কলার গঠন আলোচনা করা হয়। তারপর হচ্ছে শরীর বিদ্যা, অ্যানাটমি, পুরো শরীরটা, অ্যানাটমি মানে কি, পুরো শরীর সম্বন্ধে জানবে, প্রাণী প্রাণী মানে মানুষের অ্যানাটমি মানে কি, দেখবো হসপিটালে অ্যানাটমি একটা রুম থাকে, মানে পুরো ডেড বডি গুলো থাকে, অ্যানাটমি রুম ওখানে, হ্যাঁ হ্যাঁ ডেড বডি বা মানে ওখানে ওই মানুষের বডিকে কাটাছেড়া করে, ঠিক আছে, ওটা অ্যানাটমি রুম বলা হয়। পোস্টমর্টম মানে পোস্টমর্টম তো ওখানে হয়, পোস্টমর্টম তো আলাদা হয়, ঠিক আছে। অ্যানাটমি রুম হচ্ছে বলতো ওখানে পুরো মানে হসপিটালে যে স্টুডেন্ট গুলোকে না ওদের শিখায়, যেটা হচ্ছে হৃৎপিণ্ড, এটা হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি অ্যানাটমি, ঠিক আছে। তারপর হচ্ছে কি শরীরবিদ্যা, জীবদের বিভিন্ন শারীরবৃত্ত ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়, এই শরীরের মধ্যে আলোচনা করা হয়। তারপর বাস্তুবিদ্যা, দেখবি প্রত্যেকটা জীবন বিজ্ঞানের লাস্টের সময় বাস্তুতন্ত্র সম্পর্কে এখানে হচ্ছে আলোচনা করা আছে। বাস্তুতন্ত্র, আমাদের পরিবেশ, এটা সেটা, বাস্তুতন্ত্র, ইকোলজি সম্পর্কে জানা আছে, যাকে বলা ইকোলজি, কি বলা হয়, ইকোলজি। আচরণবিদ্যা, অভিব্যক্তি, জৈব প্রযুক্তি, তারপর হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অরিনোথোলজি, মানে কি বলতো, এটা হচ্ছে পক্ষী সম্পর্কিত জ্ঞান। তুই যদি পক্ষী, তোরা ভবিষ্যতে যদি যেটা আমি বলছি কিনা, এটা কটা আছে, 16টা আছে, 16টা ধরনের সাবজেক্ট আছে। তুই গ্রাজুয়েশনের পর যে কোনো একটা সাবজেক্ট নিতে পারিস, তুই পিএইচডি করতে পারিস এগুলো নিয়ে। ধরনের তুই ধরনের পক্ষী, পাখি নিয়ে তুই পাগল হয়ে গেলি, পাখি নিয়ে সবসময় গবেষণা করছিস, সেটাকে আমরা কি বলবো, অরিনিথোলজি, মানে পাখি সম্পর্কে তোর জ্ঞানটা বাড়ছে, এটা হচ্ছে কি অর্নিথোলজি। যেরকম তোর অঙ্কোলজি, অঙ্কোলজি ক্যান্সার সংক্রান্ত বিদ্যা, মানে ক্যান্সার সম্বন্ধে তুই পড়ছিস, ক্যান্সার সম্বন্ধে তোর মানে সব মাথা খারাপ হচ্ছে, সেটা হচ্ছে কি অঙ্কোলজি, ঠিক আছে। তাহলে অর্নিথোলজি কি, আমি ধর্ম করে দিন, অর্নিথোলজি কি রে, পক্ষী সম্পর্কিত বিজ্ঞান, আর অঙ্কোলজি হচ্ছে কি ক্যান্সার সংক্রান্ত বিদ্যা, আর সেরিকালচার, সেরিকালচার হচ্ছে কি বলতো, প্রাণীবিদ্যার ফলিত শাখা, যেখানে রেশম, মঠ, বুঝিস তো ব্যাপারটা, রেশম মঠ সম্পর্কে তুই যদি পড়াশোনা করিস, ঠিক আছে, বা রেশম চাষ পরীক্ষা আসবে, যে রেশম মঠ নিয়ে পড়াশোনাকে আমরা কি বলবো, কি বলবো, সেরিকালচার বলবো। কি বুঝতে পারছিস না, না অসুবিধা হচ্ছে কোনো, এই জায়গাটার জন্য অসুবিধা হচ্ছে, হ্যাঁ। তো যখন ঠিক আছে, দেখ না পারবো দেখতে, দেখ তাহলে একটু হলে দেখতে হবে,
তুই একবার টাচ করে দেখতে পাচ্ছিস। একবার টাচ কর শুধু, মানে চোখটি আসছে শুধু এখান থেকে না। যাই হোক, তো এই দেখ সেরিকালচার মানে কি প্রাণীবিদ্যা ফলিত শাখা, যেখানে রেশম মদ সম্পর্কে পড়াশোনা করা হয়। মানে রেশম মদ জানিস না, ওই যে পোলো পোলো পোলো, হ্যাঁ হ্যাঁ, ওটা সম্পর্কে তুই যদি পড়াশোনা করিস সেটাকে আমরা কি বলবো, সেরিকালচার বলবো। পক্ষী, আচ্ছা পক্ষী সম্পর্কিত হচ্ছে কি তোর অর্নিথোলজি, আর অঙ্ক হচ্ছে কি ক্যান্সার সংক্রান্ত, অঙ্কোলজি হচ্ছে কি ক্যান্সার সংক্রান্ত কি রে অঙ্কোলজি, আর এন্টোমোলজি হচ্ছে কি পতঙ্গ বিজ্ঞান, মানে পোকা মাকড় নিয়ে তুই পাগল হয়ে যাচ্ছিস, পোকা মাকড় নিয়ে শুধু পড়াশোনা করছিস, ঠিক আছে। তুই তাহলে ওই পড়াশোনাটা তো হচ্ছে কি এন্টোমোলজি কি রে, এখন আমি ধরছি দাঁড়া, এন্টোমোলজি, ঠিক আছে। তো এখানে চারটা আমি ইম্পর্টেন্ট বললাম, একটা হচ্ছে কি অঙ্কোলজি মানে ক্যান্সার সংক্রান্ত, একটা হচ্ছে কি এন্টোমোলজি মানে হচ্ছে কি পতঙ্গ সম্পর্কিত, একটা হচ্ছে অর্নিথোলজি একটা হচ্ছে পক্ষী সম্পর্কিত, একটা হচ্ছে সেরিকালচার, একটা হচ্ছে কি তোর রেশম, ঠিক আছে ঠিক আছে। অগ্রনমি মানে কি রে উদ্ভিদের ফলিত শাখা, যেখানে ফসলের সার কীটনাশক হচ্ছে কি অগ্রনমি, ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে দেখ জীববিদ্যার সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, যেরকম এই যে জীববিদ্যা যেখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস জানিস তো, কারণ দেখ এই জীববিদ্যার সাথে পদার্থবিদ্যা মানে ফিজিক্স ফিজিক্স ভৌতবিজ্ঞান ওর সাথে সম্পর্ক আছে। তার জীব রসায়ন মানে কি রে, ফিজিক্সের মধ্যে কি আছে তোর রসায়ন কি আছে বলতো, ওই যে না তোরা এতদিন তাহলে তোরা 9 উঠলি না, এইটে এইটে ছিল তোদের পরিবেশটা একসাথে ছিল না, ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান একসাথে ছিল, এখন 10-এ উঠলি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান আলাদা, 9-এ উঠলি এখানে আলাদা হয়ে গেলো। এবার জৈব রসায়ন যখন 11-এ উঠবি কিনা রসায়নটা আলাদা হবে আর ফিজিক্সটা আলাদা হয়ে যাবে, ওটাকে কেমিস্ট্রি বলবো। হ্যাঁ, ওটা বায়োলজি একাই থাকবে। বায়োলজি ফের যদি যখন এইচএসে উপরে উঠবি কিনা তখন ফের আলাদা হয়ে যাবে, ওই যে বোটানি হবে, তারপরে তোর জুলজি হবে, বায়োনিক্স। তো আমরা কি বললাম, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি জানিস তো, ওই যে তোর এই কি বলে ওটাকে বায়োকেমিস্ট্রি রে, কেমিস্ট্রি বুঝিস না। আচ্ছা কেমিস্ট্রি আমি পড়াবো, ঠিক আছে, কেমিস্ট্রি মানে হচ্ছে তোর রসায়নবিদ্যাটা পড়াবো। তারপর জীব পরিসংখ্যাবিদ্যা মানে বায়োমেট্রি, বায়োনিক্স মানে জীববিদ্যা, ইলেকট্রনিক্স মানে বিজ্ঞানে কত কাজে লাগছে, সাইবারটেনিক্স এখানেও তোর জীববিদ্যা কাজে লাগছে। জৈব চিকিৎসা, এই যে বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্রপাতি, চিকিৎসা ক্ষেত্রে নানা রকমের যন্ত্রপাতি তৈরি করতে, কৃত্রিম বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমাদের জৈব জীববিজ্ঞানটা লাগছে, ঠিক আছে। এটা শুধু হালকা করে উপরে উপরে পড়ে যাচ্ছে, কারণ দেখ এটা অতটা ইম্পর্টেন্ট না, বুঝতে পারলি। জৈব ভূগোল মানে বায়োজিওগ্রাফি, মানে এর সাথেও আমাদের জীববিদ্যা কানেকশন আছে। মহাকাশ জীববিদ্যা, এখানেও আমাদের জীববিদ্যা, তারপর সমুদ্র বিজ্ঞান এখানেও আমাদের কানেকশন আছে। এবার ভালো করে বুঝবি, এবার লাস্ট যেটা পড়াচ্ছি, ঠিক আছে। আধুনিক জীববিদ্যার প্রয়োগ, আমরা আধুনিকে কিভাবে জীববিদ্যার প্রয়োগ করি, ঠিক আছে, ভালো করে বুঝবি, সুন্দর করে বুঝবি। আধুনিকে মানে বর্তমানে আমরা জীবন বিজ্ঞানকে কাজে লাগিয়ে কতটা আমরা উন্নতি হয়েছি, ঠিক আছে, কতটা সেটা আমরা ভালো করে বুঝবো, ঠিক আছে। তো প্রথম যে টপিকটা থাকবে সেটা হচ্ছে কি খাদ্য উৎপাদন আধুনিক, ঠিক আছে, সেটা হচ্ছে কি খাদ্য উৎপাদন, ঠিক আছে। এই খাদ্য উৎপাদনে কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু আমরা জীবন বিজ্ঞান কাজে লাগে, কিরকম বলতো, ধান ধরেন আগে যখন ধান চাষ হতো এক রকমের ধান চাষ হতো, ঠিক কিনা, ওই ধরনের যে কোনো একটা ধানের নাম বল, হ্যাঁ ওই এক রকমের চাষ হতো, কিন্তু এখন জয়ার হ্যাঁ যে কোনো একটা ধান, কিন্তু এখন ধানের যে শুনবে, এখন যে ধানের যে ভ্যারাইটি, তুই চালে দমা যাবি তেরো রকমের চা, লক্ষ্মী ভোগ, হ্যাঁ গোল্ডেন রাইস,
তো এই যে শুনবে, তার আগে আমি বলি, ধান আগে ঠিকঠাক করে সীমিত ভাবে চাষ হতো, ঠিক আছে? ধান আগে সীমিত ভাবে চাষ হতো, ঠিক আছে? এখন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তোর খাদ্যের চাহিদাও বৃদ্ধি হয়েছে। যত আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, আজ থেকে ধরে নে 50 বছর আগে যতটি লোক ছিল, আজ তো অনেক লোক বেড়েছে, জমিটি বেড়েছে? যেখানে ধান চাষ হচ্ছিল ওটিকে বেড়েছে না। বল, তোর জমি কমেছে, বাড়িঘর তৈরি করে জমি কমেছে, কিন্তু জমি বেড়েছে কি? আগে যেটিতে ধান চাষ হতো এখনো সেই জমিতেই ধান চাষ হচ্ছে, কিন্তু হ্যাঁ, তো এখন কি হচ্ছে বলতো, এখানে শুনবে, এখানে কি হচ্ছে বলতো, এখানে আমরা আধুনিক প্রাণী জীববিদ্যা প্রয়োগ করে ধান চাষের ফলন বৃদ্ধি করছি। আগে যেখানে 4টা ধান হতো একটা গাছে, সেখানে আমরা 100টা ধান করছি। বুঝতে পারলি? এটা কে করছে? আমাদের জীববিদ্যা, ভালোবাসার জীববিদ্যা। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে অধিক ফলনশীল ধান বীজ তৈরি করছি কি প্রয়োগ করে? জীববিদ্যা প্রয়োগ করে। বুঝতে পারছি? তো খাদ্য উৎপাদনে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এবং এই যে ধান বীজ আমরা বললাম, ধান বীজ হচ্ছে কি জয়া, রত্না, এরা সব কার জীববিদ্যার সাথে সম্পর্কিত। জীববিদ্যার ফলেই এদের ফসলটা, যে ফসলটা হচ্ছে, ফসলটা বৃদ্ধি করা পেরেছি আমরা। গমের যে ফসল আগে হতো কম, এখন আমরা পেরেছি কেন? জীববিদ্যার ফলে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ফসলটাকে বৃদ্ধি করেছি আমরা, ঠিক আছে? তারপর হচ্ছে কি, যেরকম গম বীজ আমরা বললাম, সোনারা 64 হচ্ছে গম বীজ, একটা উন্নত মানে বেশি করে ফলন হবে, ভালোভাবে ফুলবে, মানে বেশি করে তৈরি হবে। তারপর হচ্ছে কি, গবাদি পশু মানে কি, যে গরু ছাগল, একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে বিদেশি। বিদেশি কোনগুলো বলতো? ওদেরকে যে ওদের যে জন্ম হয় কিনা, মানে ওই জীববিদ্যা প্রয়োগের ফলে হাইব্রিড, যাকে বলে হাইব্রিড, ঠিক আছে, যাকে বলে হাইব্রিড, ঠিক আছে? তো উন্নত ব্রিডের হাঁস মুরগি এখন দেখতে পাবি যে দেশি মুরগি কিন্তু ওফের বিদেশি, মানে একটা হচ্ছে পোল্ট্রি মুরগি, একটা দেশি মুরগি। দেশি মুরগি আমাদের গ্রামে ঘুরে বেড়ায় না, দেশি মুরগি, মুরগা মুরগি। তারপরে পোল্ট্রি মুরগি পাওয়া যায়, কিন্তু আরেকটা আছে দেশির মতো দেখতে, কিন্তু ফের এই দেশির মতো দেখতে, কিন্তু ওটা দেশি না। খেয়েছিস ওটা? ওটা মিক্স দেশি বলা হয়, কি একটা নাম বলে, কিন্তু ওটা ভালো না, ঠিক আছে? তো সব হচ্ছে কি এই জীববিদ্যা প্রয়োগ করার ফলেই, ঠিক আছে, এটা হয়েছে। তারপর ট্রান্সজেনিক উদ্ভিদ, ট্রান্সজেনিক উদ্ভিদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, বিটি কটন। বিটি, এই যে কটন থেকে কি হয়, আমাদের কাপড় টাপড় তৈরি করা হয়। তো এই বিটি কটনটা তৈরি করা হয় কার ফলে বলতো? এই জীববিদ্যা প্রয়োগ করার ফলে কটনটাও মানে বেশি করে উৎপাদন করার চেষ্টা করেছে। তার নাম হচ্ছে কি বিটি কটন। কটন ছিল আগে কটন গাছ থেকে কটন হতো, কিন্তু এমন ভাবে জীববিদ্যা প্রয়োগ করো, জীববিদ্যা প্রয়োগ বারবার কেন বলছি বলতো? এই জীববিদ্যা প্রয়োগ করার ফলেই আমাদের উন্নত বিভিন্ন, এই যে ধরনের বেশি করে ধান, বেশি করে গম, বেশি করে তোর পোল্ট্রি, তো বিভিন্ন ধরনের জীববিদ্যা প্রয়োগ পরীক্ষা নিরীক্ষা করে ওটা করা হয়েছে। তারপরে তোর বিভিন্ন ধরনের খাদ্য বল, তারপরে ট্রান্সজেনিক কটনটাকে আমরা জীববিদ্যা প্রয়োগ করে উন্নত মানের বেশি করে কটন তৈরি করেছি। তারপর হচ্ছে স্পাইরুলা নামক শ্যাওলা চাষ করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। বুঝতে পারলি? হলো। তারপর হচ্ছে ওষুধ উৎপাদন। এই যে ওষুধ তৈরি করি আমরা, ওষুধ তৈরি তো আমাদের কি লাগে বলতো? আমাদের জীববিদ্যা লাগে। জীববিদ্যা প্রয়োগ করে আমাদের জীববিদ্যার ওষুধ, অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, এনজাইম, হরমোন, ইন্টারফেরন, মনোক্লোনাল অ্যান্টিবডি প্রভৃতি উৎপাদন করে রোগ নির্মূল করা সম্ভব হয়েছে। কি প্রয়োগ করে? এই জীববিদ্যা প্রয়োগ করে, ঠিক আছে? যেরকম রোগ নিরূপণ করা, কোনটা কোন রোগ, এটা জীববিদ্যা প্রয়োগ করে বোঝা গেছে। যেরকম মানুষের নানা রকম, যেরকম হিমোফিলিয়া, বন্ধ্যাত্ব, ক্যান্সার, এইডস, অ্যানোমিনা, বিভিন্ন ধরনের জীববিদ্যা জ্ঞানের সাহায্যে আমরা জানতে পারছি এটা হচ্ছে হিমোফিলিয়া, এটা হচ্ছে এইডস, এটা জীববিদ্যা প্রয়োগ করে। কিন্তু তোকে যদি বলে এমন দু একটা রোগের নাম বল যেটা আজ পর্যন্ত ওর ঔষধ আবিষ্কার হয়নি, বলতে পারবি? ক্যান্সার আর হিমোফিলিয়া, ক্যান্সার, এইডস, তারপর হচ্ছে তোর বন্ধ্যাত্ব, এগুলো কি হয়নি? ঔষধ আবিষ্কার হয়নি। কেমো ওটা তোকে আটকে রাখার জন্য কাজ হয়, ওটা আটকে রাখে, কিন্তু একটা টাইম যাবেই। ক্যান্সার ওষুধ এখনো আবিষ্কার হয়নি, ঠিক আছে? তারপর হচ্ছে ক্লোনিং হচ্ছে কি, কোন জীবের হুবহু, এই জীববিদ্যা প্রয়োগ করে কোন একটা জীব আছে, ওর হুবহু একদম ডিট্টো সেম জেরক্স কপি, কার্বন কপি, একদম যেটা প্রতিরূপ তৈরি করা হয়, তাকে আমরা ক্লোনিং বলবো। মানে কোন জীবে যদি হুবহু একটা জীব তৈরি করা হয়, সেটাকে আমরা ক্লোনিং বলবো। এটা কার দ্বারা সম্ভব হয়েছে? আমরা জীববিদ্যা প্রয়োগ করে এটা সম্ভব। ভাবতে পারছি জীববিদ্যা পৃথিবীতে কতটা ইম্পর্টেন্ট আছে আমাদের। আমরা জীববিদ্যা কেন বলবো? এত কিছু দিচ্ছে আমাদেরকে, এত কিছু ইম্পর্টেন্ট, তারপরে তো বলবো না। বুঝতে পারছিস? আর যে ট্রান্সজেনিক জীব সৃষ্টি, মানে বায়োটেকনোলজির সাহায্যে জীবের জিন অন্য জীবে স্থানান্তর করে ট্রান্সজেনিক জীব সৃষ্টি করা। বুঝতে পারছিস? একটা জীবের জিন,
একটা জীবের জিন অন্য জীবে স্থানান্তর করে ট্রান্সজেনিক জীব সৃষ্টি করা হয়। তো পরীক্ষা আসবে যে ট্রান্সজেনিক জীব কিভাবে উৎপন্ন করা হয়, কারণ একটা জীবের জিন, যে কোনো জীব, ওই জীবের জিনটা কোথা থেকে, জিন জিন বলতে না কোষের ডিএনএ তে জিন থাকে, ঠিক আছে, ডিটেলসে যখন আসবো করবো। জিনটা যখন অন্য জীবে আমরা প্রয়োগ করব, সেটা হচ্ছে কি ট্রান্সজেনিক জীব, ঠিক আছে। আচ্ছা, এবার কলা অনুশীলন মানে কোষ বিদ্যা, উদ্ভিদ শারীরিক বিদ্যা, জৈব রসায়ন সম্পর্কিত প্রয়োগ করার ফলে কলা বা মাইক্রো প্রোপাগেশন হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি, ধরনের ফরেনসিক বিজ্ঞান, তুই কাউকে মার্ডার করে চলে আসলি, ঠিক আছে, তুই কাউকে মার্ডার করে চলে আসলি, বা এটা কিরকম বলবো না, এটা কিরকম বলবো, ধরে নে কারো বাচ্চা আছে, কেউ বাপ আছে, না এটা আমার বাচ্চা না, ও নিজের ছেলেকে অস্বীকার করছে, না যায় সন্তান যে আছে, মানে ধরুন একটা বাচ্চা আছে, ও ধরা পড়ে গেছে যে হ্যাঁ তুই হচ্ছিস ওর বাপ, ঠিক আছে, ও বলছে না আমি ওর বাপ না, তারপর ও ধরে খুন করে চলে এসছে, তুই খুনি কিভাবে প্রমাণ করবি? এখানেও আমাদের জীববিদ্যা লাগে। বা বিভিন্ন ধরনের এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, কি এটা জীববিদ্যা, জীববিদ্যা প্রয়োগ করার ফলে আমাদের এত কোটি মানুষ আছে রে পৃথিবীতে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা সবাই আলাদা ভাবতে পারছিস, কি এটা জীববিদ্যা, জীববিদ্যার ফলে আমাদের মানে বুঝতে পেরেছি আমরা, ঠিক আছে। তারপর হচ্ছে তোর আঙুলের ছাপ, রক্তের শ্রেণী, বিভিন্ন ধরনের শনাক্তকরণ, এগুলো হচ্ছে কি জীববিদ্যা প্রয়োগ, বুঝতে পারলি তো। এই ধরলে কেউ খুন করছে, এদের বলে না যে কারো খুন হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, পোস্টমর্টম করে নেয়, এটা কি আমরা কি করছি, ওটা জীববিদ্যা করছি, জীববিদ্যার ধারাতে এগুলো পড়ে পুরো সবকিছু বের করে পরীক্ষা নিরীক্ষা করে, ওটা কি নিয়ে পড়াশোনা, জীববিদ্যা নিয়ে পড়াশোনা, আর জীববিদ্যাকে আমরা হেয় মনে করছি। কেন আমরা জীববিদ্যা পড়বো বই 9-এর, হচ্ছে কারণ, ঠিক আছে। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, তারপরে খুনিকে ধর্ষণ করে ধর্ষণকারীদের ধরতে কি লাগে, আমাদের জীববিদ্যা লাগে, বুঝতে পারলি। তারপর হচ্ছে তৈল অনুসন্ধান মানে প্রাণীজ, এই যে ধরে কোথায় মাটির নিচে তেল আছে, ঠিক আছে, এটা অনুসন্ধান করতে আমাদের কি লাগে, জীববিদ্যা লাগে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা কি মানে এটা খুঁজতে কি লাগে, জীববিদ্যা। তোর মাথাটা খারাপ হচ্ছে না যে এত কিছুতে সালা জীববিদ্যা লাগছে, মাথাটা তো খারাপ হবেই, তো আমরা জীববিদ্যাকে হেয় মনে করবো, ঠিক আছে। তো আমরা প্রথম থেকে আরেকবার একটু বলে নিই যে জীববিদ্যা প্রথমে এইটুকু পড়লাম, তোদের পড়লাম কি জীব বৈচিত্র্য, কি বললাম, জীব বৈচিত্র্য মানে জীব বৈচিত্র্য কেন হয়, মানে জীব বৈচিত্র্য কি আর কেন হয় আমাদের জীব বৈচিত্র্য বলতো। জীব বৈচিত্র্য হচ্ছে কি, বিভিন্ন ধরনের প্রজাতি আছে, কেন বৈচিত্র্য হয়, জনন, তারপর হচ্ছে মিউটেশনের প্রাকৃতিক বাজারের ফলে জীব বৈচিত্র্য হয়। তারপর হচ্ছে কি জীব বৈচিত্র্যের ব্যাপকতা, মানে কি বলতো, এই যে কত জীব আছে আমাদের পৃথিবীতে, তারপর বাইরে তো বললাম। তারপর হচ্ছে জীববিদ্যার বিভিন্ন শাখা, এই শাখাগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। ধর তোকে বলবে যে পক্ষী সম্বন্ধে যে পড়াশোনা হয় তাকে কি বলে, বলতে পারবি না, কারণ ধ্যান না, হ্যাঁ কি ওটা কি বলবো না বলতো, বল পক্ষী সম্বন্ধে আলোচনাকে আমরা কি বলবো বল, ব্যাস গল্প কর, আরো গল্প কর। আমি বলেছিলাম বারবার, এটা কিছু 4-5বার বলেছি, পক্ষী সম্বন্ধে, পতঙ্গ সম্বন্ধে, তারপরে ক্যান্সার সম্বন্ধে, তারপরে ফলিত শাখা সম্বন্ধে বলি না, বল 2 থেকে 3 বার বারবার ঢুকেছি, জানটা ফাটাই ঢুকেছি, এটা তোদের মাথায় ঢুকে তো তোরা না তত শুনবি না, পারবি না, এটা এগুলো পরীক্ষা আসবে। এটা একটা জিনিস নয়, মাছ সম্বন্ধে হচ্ছে কি বলবো আমি বলে দিচ্ছি, পিসিকালচার, ঠিক আছে, মাছ সম্বন্ধে যদি তুই পরীক্ষা নিরীক্ষা করিস বা পড়িস, সেটা হচ্ছে কি পিসিকালচার। আর পক্ষী সম্বন্ধে হচ্ছে অর্নিথোলজি, পক্ষী সম্বন্ধে হচ্ছে কি অর্নিথোলজি। আর সেরিকালচার হচ্ছে কি রে, তোর এই মত, রেশম মত, খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু বলে দিচ্ছি, এগুলো চাকরির পরীক্ষা আছে এগুলো। হ্যাঁ, পক্ষীটা হচ্ছে কি অর্নিথোলজি, এগুলো চাকরির পরীক্ষা আছে, এগুলো চাকরি, কেউ এগুলো ঠিক করে চাকরি পায়, আর তোরা এখন হে মনে করছিস। তারপর হচ্ছে আধুনিক বিজ্ঞানে কি কি হচ্ছে, এই যে জীবন বিজ্ঞানটা কার কার সাথে যুক্ত, এটা বললাম, জীব পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, ভূগোলের সাথে, এই কি সবার সাথে জীববিদ্যা যুক্ত, আল্লাহ। তারপর হচ্ছে কি আধুনিক জীববিদ্যা আমরা কি প্রয়োগ করবো, খাদ্যতে আমরা জীববিদ্যা প্রয়োগ করে আজকে জীববিদ্যার পুরো ইকোলজিটা মানে পুরো সিস্টেমটা ঠিকই আছে, তাহলে আগে 50 বছর আগে যেটা ধারণা আমরা করতাম, যদি ওটাই হতো আজকে, তো মানুষ বেঁচে থাকতে পারতো না, ওই খাদ্য তুই আগে মানুষ ওইখানে হবে কি, আমরা জীববিদ্যা প্রয়োগ করে বেশি বেশি করে ফলাচ্ছি, বিলিয়াকার ধান বাপরে ফলের ফলন, ঠিক আছে, কেন জীববিদ্যা প্রয়োগ করে হয়। তারপর এই যে বিভিন্ন ধরনের উন্নত মানের বিটি কটন, বিভিন্ন ধরনের চাষ করে এত কিছু হচ্ছে, কি প্রয়োগ করে, জীববিদ্যা প্রয়োগ করে, ওষুধ জীববিদ্যা প্রয়োগ করে, বিভিন্ন প্রাণীর জীববিদ্যা প্রয়োগ করে, কেউ খুন করলো ধরলো কে, জীববিদ্যা প্রয়োগ করে, জীববিদ্যা এতটাই ইম্পর্টেন্ট। এখানে দুটো পড়া, এরপরে এখান থেকে পর্যন্ত পড়া আমরা কি বলে দিচ্ছি, আমি ট্যাক্সোনমি বলবো। ট্যাক্সোনমি দুটো ভাগ, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে তোর জীব, মানে একটা হচ্ছে উদ্ভিদের ভাগ আছে, একটা জীবের ভাগ আছে, বা প্রাণীর ভাগ আছে। হ্যাঁ, উদ্ভিদ বিদ্যাটাকে আমরা একদিন পড়বো, আর প্রাণী বিদ্যাটাকে আমরা একদিন পড়বো, ট্যাক্সোনমি মানে ভাগটা যে পড়বো, আজকে যে পড়লাম সুন্দর করে পড়ে আসবি, বইকে টাকা পেতে চলে আয়।